শুনুন। ইহা পিছু ফিরে যাইতে মানহা ভাঙা গলায় বলল। দ্রুত আসবেন, আমার একলা ঘুমাতে ভয় লাগে। ইহা মুচকি হেসে মাথা নাড়ল। ঘুরে চলে যেতে নিলে মানহা আবারও বলল। একা একা আমার ভালো লাগে না। ইহা থেমে গিয়ে ভ্রু নাচিয়ে বলল। একা একা নাকি আমাকে ছাড়া ভালো লাগে না? মানহার কি হলো? এই সামান্য কথাটাই তার বুক ভেঙে কান্না চলে আসলো। ফোপাতে ফোপাতে বলল। আপনাকে ছাড়া ভালো লাগে না। ইহা বেগে এসে মানহাকে জড়িয়ে ধরে বলল। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমি চিরদিনের জন্য যাচ্ছি নাকি? মানহা ইহাবের বুকে মুখ লুকিয়ে শার্ট আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল। জানি না, কিচ্ছু জানি না। মানহা ইহাবকে এগিয়ে দিতে মেইন দরজা পর্যন্ত আসলো। ইহাব বউকে জড়িয়ে ধরে সিঁড়ি থেকে নেমেছে। মা বাবার কাছে আগে বলেছে তারাও নিচে। ইমতিয়াজ ভুইয়া উর্মি ভুইয়া দুজনই হলরুমে বসা। ছেলে এখনই রওনা হবে শুনে এগিয়ে এলেন তারা। ইহাব মানহাকে ছেড়ে দিল। নিজস্ব গাড়িতে ঢাকা যাবে আজ। মানহা চোখ মুছে থমথমে চেহারায় ইহাবের দিকে চেয়ে রইল। গাড়ি ভর্তি বিভিন্ন জিনিস উঠাতে দেখে খানিক অবাক হলো সে। ইহাবও বেশ অবাক হয়েছে। মানহা সেসব নিয়ে ভাবল না, বলল। আমি তাহলে উপরে যাই, পৌঁছে কল দিয়েন। ইহাব সম্মতি জানালো। মানহা বলেই চলে যেতে নিলে উর্মি ভুইয়ার একটা কথাই পাঁচড়া থমকে গেল। তোমার ভাবির জন্য আচারের সাথে পিঠা, খেতে সবজি সব দিয়েছি, মনে করে সব দিও কিন্তু। ইহাব একটু অবাক হয়ে বলল। ভাবিকে? মানহার ভাবি তোমার কি হয়? তোমার বন্ধুর বউ তোমার কি হয়? ইহাব বোকার মতো বলল। ভাবি? তাহলে বোকার মতো এই প্রশ্ন করছো কেন? ভাবিকে? ইহাব থতমত খেলো। মাকে প্রায় অনেকদিন পর আগের রূপে দেখে তার ভালোই লাগছে। সারা জীবন যেন এমনই থাকে মনে মনে এই প্রার্থনা করলো। মানহা ছলছল চোখে উর্মি ভুইয়ার দিকে তাকাতেই তিনি বললেন। বোকা কোথাকার, আত্মীয় স্বজনের বাড়িতে কেউ শুধু আচার পাঠায় না। মানহা কেঁদে ফেলতেই উর্মি ভুইয়া দুহাত প্রসারিত করে ইশারা করলেন। মানহা দৌড়ে এসে উর্মি ভুইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। আম্মু, আপনি অনেক ভালো। এতদিন নিশ্চয়ই খারাপ বলেছিস। মারণ দরজা খুলে দিতে না দিতেই তার গায়ের ওপর কেউ হামলে পড়ল। ইয়ার, আমি বাবা হব, ইয়ে! মারণ ইহাবকে নিজে থেকে ছাড়িয়ে বিরক্তি নিয়ে বলল। এটা এমন গায়ে পড়ে বলতে হবে কেন? আমি তো পরশু জেনেই এসেছি। আরে সেদিন তো তোকে কাছেই পাইনি, এজন্যই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এলাম। তুই আমি কাছাকাছি, আলাপ হবে দিবানিশি। মারণ তাকে থামিয়ে দিয়ে বলল। তোর এই রং ঢং অন্য জায়গায় করতে পারিস? নুন এবার না, তোর সাথে করব। মারণ বিরক্তি সূচক শব্দ করলো। ইহাব পাতা না দিয়ে আবারও বলল। প্লিজ কেমন শালা ব্রো? কিসের জন্য? মামা হচ্ছেন সেই জন্য। নো ফিলিংস। ইহাব আশ্চর্যান্বিত গলায় বলল। নো প্লিংস? মারণ গম্ভীর মুখে সম্মতি জানালো। ইহাব কোমরে এক হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল। চুমু দিলে প্লিংস জাগবে, দেব? মারণ নাক সিটকে বলল। তোর চুমুতে বমির ফিলিংস জাগবে, ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ বেশি। একটা খেয়ে দেখ, খুব টেস্টি। মিথ্যা বলছি না, সত্যি। মারণ কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলল। উল্টাপাল্টা কিছু করবি না, তোর চরিত্রে সমস্যা আছে। সবাইকে চুমাইতে চাস, এটা তো খারাপ লক্ষণ। ইহাব কিছু বলতে নিলে রুম থেকে নাহন দৌড়ে এলো। পরনে সেন্টু গেঞ্জি প্যান্ট। ইহাবকে দেখে উলে বাবা চুমু পুপা বলে উল্টো ঘুরে দৌড় দিতে নিলে ইহাব চট করে নাহনকে কোলে তুলে কয়েকটা চুমু খেয়ে বলল। কোথায় পালাচ্ছিলেন? নাহন ছলছল চোখে বাবার দিকে চেয়ে বলল। বাবা চুমাই পিচি পিচি চুমাই কোথাও শান্তি নাই। মারওয়ান বলল। ওকে ছাড় তো, এসব ছুমাছুমি অন্য জায়গায় গিয়ে কর। আমার ছাউকে ছাড়। হুম, তা বললে তো হবে না। তোকে চুমুতে না পারলে কি হয়েছে? তোর এই রসগোল্লাকে চুমাইয়া চ্যাপটা করে ফেলব। নাহন ইহাবের কোল থেকে নামার জন্য লাফালাফি করতে লাগলো। শেষ পর্যন্ত না পেরে জোরেই কেঁদে উঠল। মারণ বিরক্তি নিয়ে বলল। কোনো দরকার আছে ছাউটাকে কাঁদানোর? এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছাউটা দৌড় দিতে নিয়েছিল, অথচ যেই দাও সেই গদু। মানে একটা মানুষ এত চুমাইতে পারে কেমনে? বিরক্ত লাগে না?
ইহাব কান্নারত নাহনকে চটকে চটকে চুমু দিতে লাগলো। নাহন বাবার দিকে হাত বাড়িয়ে ছলছল চোখে চেয়ে আছে। মারওয়ান রাগান্বিত হয়ে গিয়ে এসে ইহাবের কোল থেকে নাহনকে ছিনিয়ে নিল। ইহাব ঠাস করে মারওয়ানের গালে চুমু বসিয়ে দিল। মারওয়ান গাল মুছে বলল, ওয়াক থুথু। বাপের দেখা দেখি নাহনও বলল। ওয়াক্তু ওয়াক্তু। ইহাব দুই বাপ বেটার কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। মরণ বাথরুমে গিয়ে গাল ধুলো। নাহনও বাবার পিছু পিছু গিয়ে তার দেখা দেখি গাল রোলে রোলে ধুতে ধুতে বলল, বিচি বিচি চুমাই ওয়াক্তু ওয়াক্তু। মরণ মাফলার মুখে পেঁচে ইহাবকে নাস্তা এনে দিল। নাহনের মুখেও ছোট্ট মাফলার পেঁচানো। ইহাব ভ্রু কুচকে বলল, তোদের এই অবস্থা কেন? কি অবস্থা? মনে হচ্ছে ঠাডা পড়া শীত পড়েছে, অথচ যে গরম লাগছে আজকে। এই দশা কেন তোদের? মরণ রোবটিক গলায় বলল। সেফটি। কিসের সেফটি? মরণ বেশ বিরক্তি নিয়ে বলল। তোর চুমার। ইহাব হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলল, এই জন্য এই রসগোল্লার এমন হালত করবি? হ্যাঁ, করিস না তো, নাস্তা খা। ও আমার দেখা দেখি মাফলার পড়েছে, ওকে আমি পড়াইনি, তবে ভালোই করেছে। কখন কোন দিক দিয়ে তোর চুমুর অ্যাটাক আসে বলা তো যায় না। ইহাব ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, গালে না হয় না দিলাম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো খালি আছে। ইহাব আবারও নাহনের দিকে এগিয়ে আসতে নিলে বাচ্চাটা বাবার গায়ে সেটে বলল। বাবা আবার আছে। মারণ ইহাবকে উদ্দেশ্য করে বলল, কেন রে? তোর ওকে জ্বালাতে হবে? শান্তি মতো নাস্তা খা না, জ্বালাস না তো আর। ইহাব মারণের কথাই থোড়েই কেয়ার করলো না। নাহনের দিকে এগিয়ে আসতে লাগলো। নাহন বলল, বাবা তুমু পুপা থামে না। না থামলে আবার থু দিয়ে দে। নাহন বাবার কথা অনুসরণ করে বলল, ওয়াক্তু ওয়াক্তু দুলো কালি বিচি বিচি চুমাই। ইহাব তা দেখে তবেরে রসগোল্লা বলে নাহনকে ধরতে নিলে বাচ্চাটা ফুরুত করে দৌড় লাগিয়েছে। ব্ল্যাক ভাইপারের সামনে আজারাফ সাইফার অর্থাৎ এসি গাড়ি এক আঙুল থেকে শান্ত চাহনি ফেলে চেয়ে আছে। ভাইপার নিজেও ঠান্ডা দৃষ্টিতে চেয়ে। কয়েকদিনের জেলে টর্চারে শরীর চেহারা একদম ভেঙে গেছে। মাথায় বিদ্যমান অল্প সাদা চুলগুলো ঝরে পড়েছে মনে হচ্ছে। এমনিতেই চুলের উপস্থিতি নেই বললেই চলে, তবু যে কয়টা ছিল সেগুলোর উপস্থিতিও এখন অনাহুত। ভাইপারের থেকে নজর সরিয়ে তাহমিদের দিকে চাইল। সে বর্তমানে টেবিলের শক্তি দিয়ে চাপ দিয়ে চলেছে। আশেপাশে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সাইফার জোরে নিঃশ্বাস ফেলে বলল, মাঝে মধ্যে খুব অবাক হই জানেন, পৃথিবীতে মানুষ খারাপ হয় হুদাই, এর পেছনে লজিক নেই কোনো। আচ্ছা, সে কষ্ট পেয়ে ভালো মানুষ হয় না কেন? তাকে খারাপই হতে হবে কেন? কষ্ট পেয়েছে পরবর্তীতেও যেন অন্য কেউ তার দ্বারা কষ্ট না পায়, এমন কেন হতে পারে না? মানুষের মাথায় আল্লাহ ব্রেন ঠিকই দিয়েছে, কিন্তু এর কার্যক্রম বোঝার সক্ষমতা সবাইকে দেয়নি। ব্রেইনলেস কাণ্ড কারখানা। এ পর্যায়ে তাহমিদ কথা বলে উঠল, তাহলে তো বলতেই হয় আপনিও ব্রেনলেস। কষ্ট পেয়ে হালত হয়েছিল কেন সবকিছু কিন্তু জানি। আপনার তো হওয়া উচিত ছিল আদর্শবান স্বামী, পুত্র, ভাই, লাভলালা। সাইফার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল। সঠিক বলেছেন। তাহমিদ তাচ্ছিল্য হেসে বলল, তবে একটা কথা ঠিক বলেছেন, পৃথিবীতে মানুষ আসলে হুদাই খারাপ হয়। ওর খারাপ হইতে মন চায় তাই হয়। পৃথিবীতে সবাই ভালো হইলে খারাপকে ভালোর কদর বোঝানোর জন্য হইলেও খারাপ হওয়া লাগে। সাইফার নড়ে চড়ে বসে বলল, কথাবার্তায় আঞ্চলিক ভাষার টোন ব্যাপারটা ইন্টারেস্টিং। আপনি আধ্যাত্মিক টাইপের কেউ? কথাটা ব্যঙ্গাত্মকভাবে বললেন বুঝলাম, তবে আমি ওই টাইপের কেউ না। অবশ্য কথা আধ্যাত্মিক টাইপ বললেও কাজকর্মে সাক্ষাৎ শয়তান। নাহলে একটা শিশুকে এভাবে চর মারতে পারে কেউ? কথাগুলো ভাবলে তোকে আমার কেটে ফেলতে ইচ্ছে করে। শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করেছি, নয়তো তোকে কি যে করতাম সেটাই ভাবি। তাহমিদ হাসলো, ফ্যাকাশে হাসিতে কোনো প্রাণ নেই। বলল, এইটুকু চড়থাপ্পড়ে কার কি হয়? মনুষ্য জাতি এতটাও দুর্বল নয়। কেউ কেউ পৃথিবীতে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, আবার কেউ লাথি উষ্টা খেতে খেতে শক্তপোক্ত হয়ে বড় হয়। আচ্ছা, আল্লাহরই কেমন ইনসাফ, একজন এত আরামায়েশে বড় হবে
আর একজন শুধু কষ্ট পেয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে? আল্লাহর ইনসাফের ওপর প্রশ্ন তোলা বোকামি। আমি মনে করি আল্লাহ যা করেন এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। এমনি এমনি তিনি কিছু করেন না। হতে পারে পথটা আমাদের জন্য অমসৃণ, কিন্তু ফল অত্যাধিক মধুময়। তাহমিদ হাসলো, কোনো উত্তর করলো না। জেলে কয়েকদিন তুমুল টর্চার করা হয়েছে, মুখ ঠোঁট থেতলে গেছে একদম। তাহমিদের এসবে বিশেষ ভাবান্তর নেই। সে এক মনে টেবিলে হাত মুষ্টিবদ্ধ করে বাড়ি মারছে। সাইফার সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে বলল, আচ্ছা, আমার কেন যেন মনে হয় আপনি ভাইপারের হয়ে কাজ করেন না। আপনার আলাদা একটা সোর্স আছে। কি সেটা? আপনি নিজেকে যেমন দেখান আদতে আপনি তেমন নন। প্রশ্ন হলো আসলে আপনি কেমন? দুপুরের খাবার খেয়ে দুই বন্ধু বেরিয়েছিল যেন কোথায়। সন্ধ্যায় বাসে ফিরে মারুন বলল, শোন, কাল ফায়াজের মুসলমানি করাবো, তুই থাকিস। ইহাব অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি কেন? এতটুকু বাচ্চা ব্যথা পাবে বেশি। ওর মা বলছিল দ্রুত মুসলমানি করানো ভালো, তাই আমি আর অমত করিনি। চেয়েছিলাম কদিন পর করতে, তবে তুই যেহেতু চলেই এসেছিস আর দেরি না করি। বড় হয়ে গেলে আর করতে চাইবে না। এখন তো নিজেই করার জন্য লাফালাফি করছে। কি বলিস? দাঁড়া, ডেকে জিজ্ঞেস করবো এখন। দেখবি এমন লাভ দিবে, বাইম মাছ ফেল। ইহাব কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। মারোয়ান ছেলেকে ডাকতেই বাচ্চাটা দৌড়ে এসে বাবার পাদুরি ধরল। মারোয়ান বলল, খতনা করবি? নাহন মাথা নাড়াতে নাড়াতে বলল, কব্ব বিসি বিসি কব্ব। দেখেছিস? দেখলাম। ইহাবের আশ্চর্য ভঙ্গি এখনো কাটছে না। বলল, এইটুকু বাচ্চা খতনার কি বোঝে? এজন্যই তো লাফ মারছে। বুঝলে কি আর লাভ দিত? চিক্কর দিয়ে বিছানায় চেগাইয়া থাকতো। যেহেতু করতে চাচ্ছি করিয়ে ফেল। সম্বন্ধে বেটা লাফালাফি দাফাদাফি বের হয়ে যাবে। কালকে খতনা করিয়ে একদম খাটে শুইয়ে ফেলবো। যথারীতি দুই বন্ধু পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পরদিন নাহনকে নিয়ে হাসপাতালে চলে এলো। নিশাদর সঙ্গে আছে। নাহন খুশিতে বারবার হাততালি দিচ্ছে। খুশিটা মূলত সবাই মিলে বাহিরে বেরিয়েছে, এজন্যই বেশি। নিশাদ উদ্বিগ্ন হয়ে ওয়েটিং রুমে বসে আছে। তাদের এখনো সিরিয়াল আসেনি। বাসা থেকে এক্সট্রা কাপড়, প্রয়োজনীয় জিনিস সব নিয়ে এসেছে সে। তার বেশ ভয় করছে মায়ের মন, তাই ছটফটাচ্ছে বেশি। পাশে মারণ বসা। নাহন ইহাবের সাথে গেছে। ইহাব কোলে নিয়ে সামনে হাঁটতে গিয়েছে। নিশাদকে অস্থির হতে দেখে মারণ বলল, এমন অস্থির হচ্ছ কেন? তুমি এই খতনার জন্য পাগল হচ্ছিলে, এখন অস্থির হয়ে লাভ কি? ওসব আপনি বুঝবেন না, মা হলে বুঝতেন। থাক, আমার বোঝার দরকার নেই। নিয়তি মেনে নিতে শেখো। সামান্য কারণে অস্থির হওয়া খারাপ। এখন খতনা করতে বেশিক্ষণ লাগেও না। হুদাই টেনশন করার মানে নেই কোনো। নিশাদ কোনো জবাব না দিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বসে রইল। একটু পর পাশ থেকে উঠে ওয়াশরুমে গেল। নাহন কোত্থেকে দৌড়ে এসে বলল, বাবা তুমি পুপা খতনা করবে। মারণ কপাল সংকুচিত করে বলল, ওর হঠাৎ বুড়ো বয়সে খতনা করতে মন চাইলো কেন? নাহন ফিস ফিস করে হেসে বলল, আমি বলেছি চুমু পুপা, আমি তুমি সবাই করব। বিসি বিসি খতনা করব। কি সাংঘাতিক! ইহাব দূর থেকে বলল, একদম তোর মতো। ভাগ্যিস নিশাদ আশ্রমে গিয়েছিল, নয়তো ইজ্জত টিজত সব বিক্রি করে দিতে হতো। ডাক্তারের রুমে অর্থাৎ সার্জারি ওয়ার্ডে শুধু পিতাকে ঢোকার পারমিশন দেওয়া হলো। মারণ ছেলেকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। নাহন বাবার গলা জড়িয়ে ধরে আছে। অপরিচিত মানুষ দেখে ভয় পাচ্ছে। ডাক্তার নিজের মাস্ক ঠিক করে সরঞ্জাম গোছাতে লাগলেন। আশেপাশে নার্সরা দাঁড়িয়ে আছে। নাহনকে প্রসিজার টেবিলে বসানো হলো। মারণ পাশে দাঁড়ানো। নাহন বাবার হাত মুঠ করে ধরে আছে। ডাক্তার প্রথমে নাহনের হার্ট ও ফিজিক্যাল কন্ডিশন চেক করলেন, তারপর ক্লিনিক্যাল স্যানিটেশন করলো। ডাক্তার নাহনের সাথে ভাব জমানোর চেষ্টা করলেন, আদর করে গাল টিপে দিলেন, বিভিন্ন কথা বলে তাকে সহজ করতে চাইলেন। নাহন ভয় পাচ্ছে অপরিচিত এত মানুষ দেখে। মরণের দিকে তাকিয়ে বলল, বাবা গাল টিপে দিচ্ছে। থাক, তোমাকে আদর করছে। ডাক্তার নাহনের বাচ্চামি ও কিউট কিউট কথা শুনে আবারও আদর করলেন। নাহন বাবাকে আবারও অভিযোগ জানালো, বাবা বিসি বিসি দলে গালি টিপে দে। ডাক্তার হেসে নাহনের ফুলো ফুলো গাল ধরে বললেন। মরণ গম্ভীর কণ্ঠে বলল, 3 বছর।
ডাক্তার আরো কিছুক্ষণ কথা বলে নাহনকে টেবিলে শুয়ে পজিশন বেল্ট বেঁধে দিল। তারপর বেল্ট খুলে নিতেই নাহন কেঁদে দিয়ে বলল, বাবা মারছে, নাঙ্গা করছে। মারওয়ান বলল, এখন গোসল করাবে, চুপ, কথা বলে না। নাহন কোনো রকম নড়ে চড়ে বলল, নাঙ্গা চরম চরম চপ দেখে ফেলিছে। থাক দেখুক, না দেখলে খতনা করাবে কিভাবে? ইন্না বিচি বিচি দেখে। ডাক্তার এ পর্যায়ে হেসে বললেন। নাহন কান্না বন্ধ করে ঠোঁট ফুলিয়ে ডাক্তারের দিকে চাইল। নাহনের গুরুত্বপূর্ণ অংশে ক্রিম ও ইঞ্জেকশন পোষ করতেই নাহন আবার কেঁদে উঠে বলল, বাবা বুটু ধরছে, ব্যথা দিচ্ছে। মারওয়ান ছেলেকে বিভিন্ন কথা বলে সেদিক থেকে মনোযোগ সরিয়ে দিতে চেষ্টা করলো। নাহন কিছুক্ষণ শান্ত রইল, কিন্তু যেই খতনা করানো হলো অমনি আকাশ পাতাল কাঁপিয়ে বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। মারওয়ান শক্ত হয়ে ছেলেকে ধরে আছে। কয়েক মিনিটের মধ্যেই খতনা শেষ হলেও নাহনের কান্নার থামানো গেল না। ডুকরে কেঁদে কেঁদে বলতে লাগলো, মারছে, বেশি বেশি মারছে, বুটু কাটি দিচ্ছে। ডাক্তার ব্যান্ডেজ পেঁচিয়ে বিভিন্ন ওষুধ ক্রিম প্রেসক্রিপশন লিখে দিল। 7 দিনের ফুল বেড রেস্টে থাকার নির্দেশনা দিলেন। এছাড়াও নানা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। 2-3 দিন ক্ষতস্থানে কোনো পানি লাগানো যাবে না, প্রস্রাব খুব সাবধানে করাতে হবে, এরকম নানা উপদেশ। মরণ কান্নারত ছেলেকে নিয়ে সব শুনে রুম থেকে বেরোলো। মাকে দেখতে পেতেই নাহন আবার একযোগে কাঁদতে লাগলো। ইহাব এখানে নেই, সে নিচে চলে গেছে। নিশাতে গিয়ে এসে ছেলেকে চিৎ করে কোলে দিল। ছেলেকে নাকে নাক ঘষে বলল, আলহামদুলিল্লাহ, আমার বাবার মুসলমানি হয়ে গেছে, সুন্নতে খতনা হয়ে গেছে। নাহন গলা ছেড়ে কেঁদে কেঁদে বলল, কটনা কলেনি, আমার বুটু কাটি দিচ্ছে, ব্যথা দিচ্ছে। মরণ মুখ কুচকে বলল, এখন কাঁদিস কেন? খতনার জন্য না পাগল হয়ে যাচ্ছিলি? নাহন কারো কথায় পাত্তা না দিয়ে গুনগুন করে কাঁদতে কাঁদতে এক মনে বলে যেতে লাগলো, কটনা হয়নি, বুটু কাটি দিচ্ছে, সবাই পচা। ইহাব এসে নাহনের কান্নাকাটি দেখে বলল, কি অবস্থা? নাহন ইহাবকে দেখতে পেতে জোরে কেঁদে উঠে হাত বাড়িয়ে দিল। ইহাব অবাক হয়ে বলল, কি হলো, কাঁদছেন কেন? আমাকে চিপ দিচ্ছে, বুটু কাটি দিচ্ছে, বেশি বেশি মারছে, ব্যথা দিচ্ছে, কটনা হয়নি। ইহাব খুব সাবধানে কোলে নিয়ে হাসতে হাসতে বলল, এটাকে খাতনা বলে সমুদ্রের বেটা। আর কত খাতনা করবেন? এখনো খাতনা করার শখ মেটেনি? ইন্না এটা কটনা না। আচ্ছা, তাহলে খাতনা কি? নাহন ফোপাতে ফোপাতে বলল, কটনা মানে খেলা করা, মুজা মুজা খাওয়া। ইহাব হাসতে হাসতে বলল, কে বলেছে? আমি জানি। কচু জানেন এটাকে খাতনা বলে। আর করবেন খাতনা? নাহন গোল গোল চোখে তাকিয়ে রইল ইহাবের দিকে। চোখ ভর্তি পানি টইটুম্বুর করছে, এখনই গড়িয়ে পড়বে পড়বে ভাব। ইহাব আবার চোখ দিয়ে ইশারা করতেই নাহন জোরে কেঁদে উঠে বলল, ইন্না আমি কটনা করব না, কোনোদিন করব না। বাসায় আসতেই নাহন শুধু একটা কথাই বলছে, বাবা চুমু পুপা দুকা দিচ্ছে, তারা কটনা করেনি। মারণ ইহাব নাহনের সামনে পড়ছে না, কি সাংঘাতিক কথা বলছে। মারণ ছেলেকে নিশাতের কাছে দিয়ে অন্য রুমে ঘাপ টিপে গেড়েছে। নিশাত ছেলেকে এসব কথা বলতে দেখে জোরে ধমক দিয়েছে। মায়ের ধমকে বাচ্চাটা আবার কেঁদে কুটে শান্ত হয়ে চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে জীবনযুদ্ধে পরাজয় বরণ করা বিধ্বস্ত ছোট্ট এক যোদ্ধা। সময় পেরিয়েছে বেশ কিছুদিন। নাহন এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতো লাফালাফি ফালাফালি করতে পেরে সে বেশ আনন্দিত। দৈনন্দিন নিয়মে জীবন চলছে তাদের। রোজকার নিয়ম অনুযায়ী মারওয়ান রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই নাহন এসে হাজির। বাবা বেটা, বেশি বেটা। নাহন পাছা দেখিয়ে বলল। মারওয়ান চিন্তিত হয়ে বলল, ব্যথা কেন? মা বলিছে পুরা উঠিছে। মারওয়ান চোখ কপালে তুলে বলল, সে কি, দেখি তো। বলেই ছেলের প্যান্ট খুলে দেখলো পাছে ফোড়া উঠে লাল হয়ে আছে। সে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে করতে বলল, ব্যাপারটা ইন্টারেস্টিং।
নিশাত এগিয়ে এসে ভ্রুকুঞ্জিত করে বলল, এখানের ইন্টারেস্টিং এর কি দেখলেন? তুমি বুঝবে না, আমি বুঝেছি বলে ইন্টারেস্টিং বলেছি। তা আপনি কি বুঝেছেন শুনি? বুঝলাম পটলের পাছায় বিচি উঠেছে, এটাকে বলে পটল দানা অর্থাৎ পটল পিপস। বৈজ্ঞানিক নাম ট্রাইকোসেন্থিস ডায়োইকা। এটা মনে রাখবে কিভাবে জানো? কিভাবে? ট্রাই করিস না সিনথি ডাইপার ও ইয়াক। কি অদ্ভুত, ফোড়া থেকে সোজা ডায়পারে চলে গেলেন। ডাইপারে কোথায় চলে গেছি? তোমাকে বৈজ্ঞানিক নামে সহজ উপায় বলে দিচ্ছি। আপনার কাছে তো আমি এসব জানতে চাইনি। তোমার কাছেও তো আমি এসব বলতে চাইনি। তারা তারা কথা বলবেন না। তেরা তেরা কথা কি? তুমি তো এসেছো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার শোনার জন্য, আসোনি? তখন কি বুঝেছি আপনার ইন্টারেস্টিং ব্যাপার এসব ডায়পার ফাইফার হবে? মোটো এসব ডাইপার ফাইপার না। পটলের বিচির বৈজ্ঞানিক নাম ট্রাইকোসিনথিস ডায়োইকার সহজীকরণ। ইন্টারেস্টিং ব্যাপার একটা, তোমার মাথায় ঢুকবে না এসব। তুমি এখান থেকে যাও, আমাকে পটল দানা গবেষণা করতে দাও। আপনার উপরে আমার এত রাগ লাগে মাঝে মধ্যে, মনে হয় কি মনে হয়? নিশাত রেগে ছেলেকে কোলে নিতে নিতে বলল, মনে হয় আপনার মহামূল্যবান ব্রেনটা খুলে বিজ্ঞানীদের দিয়ে আসি, তারা গবেষণা করে দেখুক আল্লাহ এই ব্রেনের মধ্যে কি দিছে, কোন অদ্ভুত জিনিস দিয়ে এই ব্রেন গড়া। একটা স্বাভাবিক মানুষ এমনও হতে পারে যে জগৎ সংসারের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় দিকে থোড়াই কেয়ার করে না, কিন্তু অপ্রয়োজনীয় পটলের বিচি নিয়ে তার সাংঘাতিক চিন্তা গবেষণায় নেমেছে। পারলে একটা পটলের বংশ বানিয়ে ফেলুন। মারণ নিশাতের কোলে ইশারা করে বলল, বানিয়েছি তো, ওই যে তোমার কোলে আমার পটলের ছাউ। আর পটলের বিচি মোটেও অপ্রয়োজনীয় নয়, আমার ছাউয়ের কষ্টদায়ক ফোঁড়া। একে নিয়ে একটা গবেষণা করতেই হবে, জাস্ট উপড়ে ফেলতে হবে। যা ইচ্ছা করুন, এতক্ষণ ধরে তাল গাছের সঙ্গে কথা বলেছি, অসহ্য। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মারণ নিশাতের যাওয়ার পানি তাকিয়ে বলল, কি আশ্চর্য, এমন রেগে গেল কেন? একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছিলাম। যাকগে, মাথা মোটা মেয়ে ছেলে মানুষ এসব বুঝবে না, এটাই স্বাভাবিক। মানহার প্রেগন্যান্সির প্রায় 2 মাস চলছে। উর্মি ভুঁইয়া তার যত্নে কমতি রাখছেন না। মাহবুব আলম মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ইহাব রাজি হয়নি। সে যে কয়েকদিন গ্রামে থাকবে, নিজেই দেখভাল করবে, যখন পুরোদমে কাজের প্রেশার বেড়ে যাবে সেই মানহাকে দিয়ে আসবে। এখন আপাতত স্ত্রীর যত্নে কোনো ত্রুটি রাখা যাবে না। মানহা বিছানায় হেলান দিয়ে ফল খাচ্ছিল আর ফ্লাফির সঙ্গে কথা বলছে। বেশি লাফলাফি করিস না, তোরা হলে আমার অভদ্র বাচ্চা, একটাও কথা শুনিস না। আরেকটা আসছে মাকে শান্তি দেবে নাকি তোদের মতো বদমাইশ হবে কে জানে। ফ্লাফির 4টা ছানা পুরো ঘর মাতিয়ে রাখে। 5টা হয়েছিল, একটা নাহনকে দিয়েছে আর বাকিগুলো নিজের সাথে রেখেছে। পেলে পোষে বড় করছে। এরা থাকতে খুবই, তবু শান্তি। 4-5টা মাতিয়ে রাখে। হয়তো পুরো বাড়িতে কথা বলার তেমন মানুষ নেই, দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মানহার কথা বলার মাঝেই এহাব রুমে ঢুকলো। মানহাকে বিড়ালদের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে বলল, করছো কি? ফল খাই। ডাক্তারের প্রেসক্রাইব ফলো করে সব কিছু খাবে, নিয়ম করে হাঁটাচলা করবে। তুমি অলস হয়ে গেছো, সারাদিন ঘুমিয়ে থাকো। আমি কি করব, আমার খালি ঘুম পায়। ঘুমাবে, তবে লিমিট অনুযায়ী। লিমিট কোর্স করলেই ক্ষতি, কোনো কিছুরই লিমিট কোর্স ভালো না। আচ্ছা আচ্ছা, জ্ঞান দিতে হবে না। এই কয়েকদিনে এত জ্ঞান পেয়েছি যে এখন পেট ফুলেই আছে জ্ঞানী। ইহাব ঠোঁট টেপে হেসে বলল, প্যাট জ্ঞানে ফুলেছে নাকি ভালোবাসায় ফুলেছে, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। মানহা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ইহাব আবারও বলল, সবই কিন্তু জানি। মানহা মুখটা ঘুরিয়ে রেখে বলল, জানলে ভালো। ইহাব আর কথা না বাড়িয়ে মুখ ধুতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মানহার পাশে বসতেই মানহা ইহাবের মুখে একটা একটা করে আঙ্গুর, কমলা, আপেল, পেয়ারা তুলে দিল। ইহাব খেয়ে বলল, আমাকে খাওয়াচ্ছ কেন? তুমি আর আমার ইন্টু পিন্টু খাও। ওরা খেয়েছে। আরও খাও। তুমি তো খাও কবুতর মতো, কবুতরও তোমার চেয়ে বেশি খায়। যা খাও এতে তোমার খাবারই হয় না, বাচ্চার খাবার তো দূরের কথা। মানহা রাগ দেখিয়ে বলল, বেশি জানেন, আমি পেট ভরেই খাই। ঘোড়ার ডিম খাও। আমার কাছে শুনেছি না, তোমাকে খাবার দিলে তুমি নখরামি করো, খেতে চাও না। আদর করতে ভালো লাগে না, মার খেতে ইচ্ছে করে। মানহা মুখ ফুলিয়ে বলল,
আমার পেটে যতটুকু জায়গা ততটুকুই তো খাবো। তাছাড়া এই সময় কোনো খাবারই ভালো লাগে না, বমি বমি লাগে। ইহাব কাঠিন্য স্বরে বলল, লাগুক, দরকার হলে খেয়ে বমি করবে, বমি করে আবার খাবে, তাও তো পেটে কিছু থাকবে। কিছুই যদি না খাও, বাচ্চা সুস্থ ও হেলদি হবে না তো মানা। তুমি একটা কথাও কেন শোনো না বলো তো? মানহা মুখটা কালো করে বলল। আচ্ছা খাবো। ইহাব আবার বলল, এখন তো বাচ্চার দোয়াই দিয়ে বলো বমি আসে, হ্যান ত্যান নানা অজুহাত। তুমি যে সুস্থ থাকতে কতটুকু খেতে তা তো দেখেছি। তুমি আজকে চোরা না, ঠান্ডা মাথার চোরা, খাদ্য না খাওয়া চোরা। আমি চোর নই। আমি ওই চোর বলিনি, খাবার খাও না, ফাঁকি দাও, এটাই বুঝিয়েছি। মানহার মন খারাপ বুঝতে পেরে ইহাব ঠান্ডা গলায় বলল। আচার খাবে? ইহাব জবাব দিল না। ইহাব টেবিল থেকে আচার এনে বলল, একটা বিরাট বাচ্চা গোসা করেছে, তাকে আমার বাচ্চার মা বলতে শরম করছে। আচার খেতে চাইলে খেতে পারে, আমি চোখ বন্ধ করে রাখবো। মানহা তবুও কিছু বলল না। ইহাব আচারের বয়াম রেখে চলে যেতেই মানহা হাত ঢুকিয়ে আচার খেতে লাগলো। ইহাব পর্দার ভেতর থেকে মাথা বের করে বলল। দেখে ফেলছি। মানহা রেগে পা দাপিয়ে কেঁদে দিল। ইহাব দৌড়ে এসে মানহার মাথাটা বুকে চেপে বলল। আরে বোকা, কাঁদছো কেন? মানহা ফুপিয়ে বলল। আপনি দেখেছেন কেন? ইহাব হাসতে হাসতে বলল। আচ্ছা, আমি চলে যাচ্ছি। বলেই উঠে চলে যেতে নিলে মানহা ইহাবের শার্ট মুঠোতে চেপে বলল। ওই চেয়ারম্যানের পোলা। ইহাব ভ্রু নাচিয়ে বলল। কি? আমার বকস গেলা। আর বকবা না। মানহা ছোট উল্টে বলল। তাহলে কি করবে? আদর? ইহাব এগিয়ে এসে মানহার নাকে নাক ঘষে বলল। ওই চেয়ারম্যানের পুত্রবধূ, আপনাকে খাওয়াবো মধু, করলে বেজায় আদর, আপনি হবেন বাদর। মানহা ঠোঁট ফুলিয়ে চাইতে ইহাব আবার বলতে শুরু করলো। মাঝে মধ্যে করব শাসন, ঠোঁট ফুলিয়ে হবে না কাথর, যেই আমি রাখবো গলায় জড়িয়ে ধরবো। মানহা হেসে ইহাবের গলা জড়িয়ে ধরল। সময় পেরিয়ে যায় স্রোতের গতিতে। মানহার প্রেগন্যান্সি প্রায় 8 মাস। হাত পা ফুলে গেছে। গর্ভবতী মায়ের আদর্শ উদাহরণ মানহা আফরিন। আলট্রাসোনোগ্রাফি করে জানা গেছে ছেলে বাচ্চা হবে। উর্মি ভূঁইয়া আগে থেকেই ছেলে বাচ্চার সংবাদ দিয়েছিলেন, কারণ ভূঁইয়া পরিবারে প্রথম বাচ্চা সবসময় ছেলেই হয়। এ নিয়ে ইহাবের সামান্য মন খারাপ। সে চেয়েছিল মেয়ে, অথচ হবে ছেলে। আসলে কারো চাওয়াই তো কিছু আসে যায় না, এখানে মহান আল্লাহ তাআলার ইচ্ছেই মুখ্য। মানহা অবশ্যই এসব নিয়ে মোটেও চিন্তিত নয়। ছেলে মেয়ে যাই হোক আল্লাহর দান, আদর্শ সন্তান হিসেবে যেন বেড়ে উঠতে পারে সেই দোয়াই প্রতিনিয়ত করে সে। কোরআন তেলাওয়াত, নামাজ কোনো কিছুই বাদ দেয়নি। প্রেগন্যান্সির সময় ইহাব যথেষ্ট খেয়াল রাখে তার। আজকে তাকে বাবার বাড়িতে রেখে আসবে, কারণ ইহাবের ঢাকায় যেতে হবে, যাওয়াটা অত্যন্ত জরুরি। কোনো মিশন আছে নাকি? মানহা কোরআন তেলাওয়াত করছিল মনোযোগ দিয়ে। এর মধ্যে ইহাব এলো। ইদানিং নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত মোটামুটি করার চেষ্টা করছে। মানহাকে কোরআন তেলাওয়াত করতে দেখে নিজেও এসে পাশে বসলো। মানহা তেলাওয়াত শেষে ইহাবের দিকে ফিরে মুচকি হাসলো। ইহাবও হাসলো, হেসে বলল, কিছু লাগবে? মানহা উপর নিচে মাথা নেড়িয়ে সম্মতি জানিয়ে বলল, লাগবে। কি? মানহা উঁচু পেটটা নিয়ে একটু হেলান দিতে চাইলে ইহাব সাহায্য করলো। মানহা ইহাবের হাত ধরে বলল, আমাকে একটা সূরা তেলাওয়াত করে শোনান তো। ইহাব আমতা আমতা করে বলল, আসলে এখন ওজু নেই। নামাজ তেলাওয়াতের কথা বললেই একটা অজুহাত দাঁড় করানোই লাগবে। আপনি জানেন একজন সন্তান ভালো নাকি খারাপ হবে তা ডিপেন্ড করে মা বাবার আমলের উপর। তুমি তো করছোই। শুধু মায়ের আমলেই হবে? বাবার আমলের প্রয়োজন নেই? সন্তান কি আমার একার, আপনার নয়? আমি তো তা বলিনি। আমি এখন যথেষ্ট চেষ্টা করি নামাজ ও কোরআন পড়ার। চেষ্টা করলেই ক্ষতি হবে কেন? আপনি একজন দিনদার মানুষ হওয়ার চেষ্টা করবেন। সন্তান হচ্ছে দেখে সব করবেন তারপর ছেড়ে দেবেন, এই মেন্টালিটি ত্যাগ করুন। মনে রাখবেন দিন শেষে সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আর আমি চাই আমার স্বামী, সন্তান আর পরিবারের সকলকে নিয়ে একসাথে জান্নাতের অমীয় সুধা পান করতে। তাই গড়িমসি চিন্তা বাদ দিন। আল্লাহ আমাদের সকলকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আর আমরা কি করছি? প্রশ্নটা কখনো নিজেকে করেছেন? ইহাব ফুস করে নিঃশ্বাস নিয়ে বলল,
আমার তেলাওয়াত শুদ্ধ নয়। তেলাওয়াত শুদ্ধ না হলে তুমি তো বলেছো গুনাহ হয়। এখন না হয় তুমিই পড়ো। শুদ্ধ নয়, শুদ্ধ করবেন। শুদ্ধ নয় বলে তো থেমে থাকা যাবে না। আসুন আপনাকে শিখিয়ে দিই। এরপর ইহাবকে 1 ঘন্টা কোরআনের বিভিন্ন ছবক দিল মানহা। ইহাব মনোযোগ দিয়ে সব শুনল, উচ্চারণের চেষ্টা করলো। কিছুটা আয়ত্তে এসেছে তার। মানহা প্রায় তাকে শুদ্ধভাবে কোরআন পড়ানোর চেষ্টা করে।